স্বাগতম ক্লাস 11-এর ভিডিও লেকচার সিরিজে একটি 2 নম্বর লেকচার। এখানে লেকচারের বিষয়বস্তু হলো যে ইন্ট্রোডাকশন টু ইরর। বেসিক্যালি এই ভিডিওতে আমরা শিখব কত রকমের ইরর হয়, ইরর বলতে কী বোঝায়, এবং ইরর আমরা একটা মেজারমেন্ট নেওয়ার সময় সেক্ষেত্রে ইরর গণনা করব কী করে। তো লেকচার শুরু করার আগে আমি বিখ্যাত স্টেটমেন্ট দিয়ে শুরু করতে চাই যে এনি মেজারমেন্ট দ্যাট ইউ মেক উইদাউট নলেজ অফ ইটস আনসার্টেনটি ইজ ইউজলেস। অর্থাৎ যখন তুমি কোনো একটা ভৌত রাশি পরিমাপ করছো, যেটা দৈর্ঘ্য হতে পারে, ভেলোসিটি হতে পারে, যদি তোমার কোনো ধারণা না থাকে যে ওই পরিমাপে কী পরিমাণ অনিশ্চয়তা আছে বা অর্থাৎ কী পরিমাণ ত্রুটি আছে, তাহলে সেই মেজারমেন্টের কোনো দাম থাকবে না। মেজারমেন্টে এটি একটি বিখ্যাত প্রফেসরের দেওয়া উক্তি। এবার আমরা আসি ত্রুটি বা ইরর বলতে কী বুঝি। একজন এক্সপেরিমেন্টালিস্ট যা কিছুই মেজার করুক না, কারণ তুমি আমি ধরো কোনো জিনিসের, কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা কোনো বস্তুর ভর, আমরা কখনোই 100% শিওর হতে পারি না যে আমার মাপা জিনিসটা, ধরো আমরা কোনো রডের দৈর্ঘ্য মাপছি, এই রডটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয়, যে দৈর্ঘ্যটা একদম 100% 10 সেন্টিমিটার এমনও হতে পারে। স্কেল দিয়ে ধরো 10 সেন্টিমিটারের কোনো একটা রড আমরা মাপছি, আমরা 100% শিওরলি বলতে পারবো না যে এই রডটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। হয়তো হতে পারে রডটির দৈর্ঘ্য 10.0001 সেমি, আমাদের স্কেলে সেটা আসবে না। তো অর্থাৎ আমাদের মেজারমেন্টে সর্বদা একটি অনিশ্চয়তা থেকে যাচ্ছে। আর ইরর আর মেজার অফ ল্যাক অফ সার্টেনটি ইন আ ভ্যালু। অর্থাৎ ইরর হচ্ছে এই অনিশ্চয়তাকে বোঝায় আমাদের ভ্যালুতে, যে আমাদের মাপা মানে কী পরিমাণ অনিশ্চয়তা আছে, সেটাই হচ্ছে বেসিক্যালি ত্রুটি। এবার আমরা দুটো উদাহরণ দেখি। যদি আমরা একটা A4 পেজ কতকটা চওড়া মাপি এটি সেন্টিমিটার স্কেল দিয়ে, সেই দেখায় 210 মিলিমিটার, সাথে আমরা প্লাস আর মাইনাস 0.5 মিলিমিটার লিখি। এটাই হচ্ছে আমার মেজারমেন্টের ত্রুটি। আমরা এখানে যা দেখেছি একটা বড় 30 সেন্টিমিটারের স্কেল, যেটা সেই স্কেল দিয়ে আমরা একটা A4 পেজের প্রস্থ মাপছি। প্রস্থ আসছে 21.0 সেন্টিমিটার, প্লাস আর মাইনাস 0.5 মিলিমিটার। কী করে আমরা 0.5 মিলিমিটার ইররটা পাচ্ছি সেটা আমরা দেখব। তো এখানে আমার মেজারমেন্ট সর্বোচ্চ, আমার এখানে প্লাস মাইনাস 0.5 মিলিমিটার বোঝাচ্ছে, ওটাই আমার মেজারমেন্টের ত্রুটি হিসাবে কাজ করছে, যে আমার মেজারমেন্ট 0.5 মিলিমিটারের চেয়ে বেশি সঠিক নয়। আর একটা উদাহরণ হচ্ছে আমি এখানে দিচ্ছি, যে সাপোজ ধরো আমার কাছে এখানে একটি তেলের ড্রাম আছে, তেলের ড্রামের এখানে একটি নল আছে, একটি কল আছে, যেটি এমন হালকাভাবে খোলা আছে যাতে হয়তো প্রতি 10 সেকেন্ড কি 15 সেকেন্ড অন্তর 1 ফোঁটা করে তেলের ড্রপ বেরিয়ে এসে পড়ছে। এবং আমি নিচে একটি পাত্রে তেলের ড্রপগুলো কালেক্ট করছি। আর হচ্ছে এই যে পাত্রে তেলের ড্রপগুলি কালেক্ট করা হচ্ছে, সেটি একটি তুলাযন্ত্র ওয়েট মেশিনের উপর বসানো আছে, যেখানে আমার ব্যালেন্সটির অ্যাকুরেসি হচ্ছে 0.1 মিলিগ্রাম। অর্থাৎ ব্যালেন্সটি সর্বনিম্ন 0.1 মিলিগ্রাম সবচেয়ে ভালোভাবে মাপতে পারে। এখানে আগের ক্ষেত্রে আমার স্কেলটি সবচেয়ে ভালোভাবে মাপতে পারত 1 মিলিমিটার, নর্মাল মিলিমিটার স্কেল যেটা আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ত্রুটি পেয়েছিলাম 0.05 মিলিমিটার। সেটা কীভাবে আমরা বের করছি আসবো। আর এই পরের ক্ষেত্রে আমার যে ওয়েট স্কেল ব্যবহার করছি সেটি হচ্ছে ডিজিটাল স্কেল, সেটি সর্বোচ্চ 0.1 মিলিমিটার মাপতে পারে। এবার যখন প্রত্যেকটা তেলের ফোঁটা পড়ে নিচে জমা হচ্ছে, আমার এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমার তেলের ফোঁটাগুলোর এক একটি ফোঁটা, আর তেলের যে ফোঁটাগুলো পড়ছে তার এভারেজ ভর কত, এটি আমি মাপতে চাইছি।
বা আমি যদি যে হঠাৎ যে কোনো একটা ফোঁটা দেখি ওর ভর সম্পর্কে কী ধারণা পেতে পারি। এখানে আমরা দেখেছি যে আমরা মোস্ট অফ দ্য ড্রপ যেগুলো পড়ছে এক্সপেরিমেন্টে পাওয়া গেছে যে তাদের ওজন হচ্ছে 132 থেকে 138 মিলিগ্রামের মধ্যে। এরপর আমরা ধারণা করছি 25টা 30টা 100টা ডেটা নেওয়ার পর আমরা বলছি যে আমার ভরগুলো এভারেজ ভর হচ্ছে 135 ± 3 মিলিগ্রাম। কীভাবে আমরা এখানে আমরা দুটো উদাহরণ দিলাম, দুটো ক্ষেত্রে দুরকমই ইরর সম্পর্কে আমরা দুটো ইররের উদাহরণ দেখলাম। আমরা দুটো ক্ষেত্রেই আমরা দেখব কীভাবে এই ইররগুলো আমরা গণনা করলাম। অর্থাৎ আমরা এখন জানতে পারলাম যে কোনো ভৌত রাশির পরিমাপই কখনোই ত্রুটিহীন হয় না। আমরা যখন ভৌত রাশি পরিমাপ করব সেক্ষেত্রে দু প্রকারের ত্রুটি আসতে পারে। একটা হলো র্যান্ডম ইরর, যেটাকে আমরা বাংলায় বলি অনিয়মিত ত্রুটি, আর একটা হচ্ছে সিস্টেমেটিক ইরর, যেটাকে আমরা বলি শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। প্রথমে আমরা আসবো র্যান্ডম ইরর। র্যান্ডম ইরর বলতে পরিমাপের সময় পরীক্ষাসমূহ শর্তসমূহের সামান্য তারতম্য বা যে পরীক্ষা করছে তার ব্যক্তিগত উপলব্ধির তারতম্যের জন্যে এই প্রকার ত্রুটি আসে। এই প্রকার ত্রুটিকে আমরা আমাদের পরীক্ষা থেকে পরীক্ষালব্ধ মান থেকে কখনোই দূর করতে পারি না। আমরা প্রথমে এটি একটা সাধারণ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে র্যান্ডম ইরর বা অনিয়মিত ত্রুটি বলতে কী বোঝে। আমরা প্রথম এক্সাম্পল হিসেবে নিই যে একটা বলকে আমরা উঁচু থেকে ফেলছি এবং সেটি যখন মাটিতে পড়ছে সেই পতনকালের জন্য যে সময় সেটাই আমরা গণনা করছি। এখানে আমার ব্যবস্থা হলো যে আমার ত্রুটি সর্বনিম্ন রাখার জন্য যে আমার একটি লোহার বল আছে যেটি একটি ইলেকট্রোম্যাগনেট ধরে আছে, আমার কাছে একটি ইলেকট্রনিক ব্যবস্থা আছে এবং ইলেকট্রনিক ব্যবস্থাটি কাজ হচ্ছে সময় গণনা করা। এখানে একটি স্টপ ওয়াচের মাধ্যমে ব্যবস্থাটি হচ্ছে এরকম, যখনই আমি এই বাটনটি প্রেস করব তখনই যে ইলেকট্রোম্যাগনেটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ বন্ধ হবে এবং ইলেকট্রনিক ব্যবস্থাটি আমার ঘড়িকে শুরু করবে। এরপর বলটি ড্রপ করে বলটি ওখান থেকে নেমে এসে এই নিচের রাখা ইলেকট্রিক সেন্সারে পড়ার সময় ইলেকট্রনিক ব্যবস্থা আমার ঘড়িটিকে বন্ধ করে দেবে। এইভাবে আমি সময়ের গণনা করছি। এখানে পুরো ব্যবস্থাটাই হাতে করা যেত, যে একজন বল ফেলবে, বল ফেলার দেখার সাথে সাথে স্টপওয়াচ চালু, মাটিতে যখনই টাচ করবে স্টপওয়াচ বন্ধ করব। সেই ক্ষেত্রে ইরর অনেক বেশি হতে পারে, সেই জন্য আমরা ইলেকট্রনিক ব্যবস্থার সাহায্য যদি নিই তো দুটো ক্ষেত্রেই হাতে করি আর এই ইলেকট্রনিক ব্যবস্থার সাহায্যেই আমরা করি। আমার এই দুটো পরীক্ষাতেই আমার কিছু অনিয়মিত ত্রুটি থাকবে। সেই ত্রুটিগুলোর অরিজিন হতে পারে ইলেকট্রনিক ব্যবস্থাগুলোর মধ্যে ডিলের জন্যে, বা আমার সেন্সার কতটা ভালোভাবে কাজ করছে ইত্যাদির জন্য, বা আমার ইলেকট্রনিক স্টপ ওয়াচটি কত ভালো প্রভৃতির জন্যে আমার এই পরীক্ষাতে একটি অনিয়মিত ত্রুটি আসবে। অথবা পুরো পরীক্ষাটি যদি আমার হাতে স্টপ ওয়াচ নিয়ে করা হতো, সেই ক্ষেত্রে যিনি পরীক্ষা করছেন তিনি কত দ্রুত স্টপ ওয়াচটি চালু করছেন এবং কত দ্রুত স্টপ ওয়াচটি বন্ধ করছেন, অর্থাৎ পরীক্ষকের রেসপন্স টাইমের জন্যে নানা রকমের অনিয়মিত ত্রুটি আমাদের পরীক্ষায় আসতে পারে। সেই ক্ষেত্রে এই ত্রুটি দূর করার উপায় এই ত্রুটি গণনা করার উপায় হচ্ছে যে আমাদেরকে বহুবার এই পরীক্ষাটা রিপিট করতে হবে। যদি আমরা জানি যে আমাদের পরীক্ষায় র্যান্ডম ইরর আসতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষাটি বহুবার করতে হবে। যেমন এখানে র্যান্ডম ইরর আসতে পারে বলতে আমি এখানে বোঝাতে চাইছি, সাপোজ ধরো আমার একটি স্টপ ওয়াচ
0.1 মিলিসেকেন্ড খুব ভালোভাবে মাপতে সক্ষম। আর আমার কোনো বস্তু পড়তে সময় লাগছে 10 মিলিসেকেন্ড, বা যেখানে আমার যে বস্তুর পতনকালের সময় হচ্ছে মিলিসেকেন্ড হবে, 10 মিলিসেকেন্ড, 5 মিলিসেকেন্ড, 2 মিলিসেকেন্ড, সেই ক্ষেত্রে 0.1 মিলিসেকেন্ড হচ্ছে ইরর হচ্ছে 0.1 মিলিসেকেন্ডের ইরর, সেই ক্ষেত্রে আমার হচ্ছে যখন হচ্ছে আমার পতনকালের সময় খুব সীমিত, সেই ক্ষেত্রে খুব সামান্য ইররও আমার মেজারমেন্টের জন্যে খারাপ হতে পারে। সেই জন্যে হচ্ছে একটা উপায় হচ্ছে আমাদেরকে এক্সপেরিমেন্টটি বহুবার রিপিট করতে হবে। আমরা এখানে ধরে নিচ্ছি যে n টাইমস আমরা রিপিট করব। এবার হচ্ছে প্রত্যেকবার যখন আমরা এক্সপেরিমেন্ট করব আমার র্যান্ডম ইরর প্রত্যেকবারই চেঞ্জ হয়। এবার র্যান্ডম ইররের অরিজিন হতে পারে সাম ফ্ল্যাকচুয়েশান, এখানে সাম ফ্ল্যাকচুয়েশান অফ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, সাম প্রবলেম ইন অ্যাপারচার, নানা কারণেই আমার অনিয়মিত ত্রুটি আসতে পারে। কিন্তু এই ত্রুটি দূর করার উপায় হচ্ছে যে আমাকে হচ্ছে এক্সপেরিমেন্টটি n টাইমস পারফর্ম করতে হবে, তাহলে এই ত্রুটি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি এবং ত্রুটিটা আমরা কমাতেও পারি। প্রথমে আমরা দেখব ত্রুটি সম্পর্কে ধারণা কী করে পাবো, এরপর ত্রুটি কমাবো বা কী করে। যেহেতু আমরা জানি আমার সিস্টেমে র্যান্ডম ইরর থাকবেই, এটি কোনো আমার পরীক্ষালব্ধ মানে র্যান্ডম ইরর অর্থাৎ অনিয়মিত ত্রুটি থাকবেই, এটি কোনোভাবেই দূর করা সম্ভব নয়। কিন্তু আমরা বহুবার এক্সপেরিমেন্টটা রিপিট করে একটা বেস্ট ভ্যালু পেতে পারি যেটিতে ইরর সর্বনিম্ন হবে। সেক্ষেত্রে আমাকে করতে হবে যে n টাইমস, বহুবার আমাকে এক্সপেরিমেন্টে রিপিট করতে হবে। আমরা এখানে ফল টাইম মাপছি, ধরে নিলাম যে আমরা ক্যাপিটাল n টাইমস এক্সপেরিমেন্টে রিপিট করবো এবং প্রত্যেকবার টাইমের মান নেবো। আমরা একটু এক্সাম্পল দেখবো পুরো ব্যাপারটা। সাপোজ ধরলাম n এর মান 20 এবং আমরা প্রত্যেকটি পাওয়া সময়ের গড় করব। এখানে এই প্রাপ্ত গড় সময়টি হবে আমার পাওয়া বেস্ট মান। এরপরে আমাকে আমার এই মেজারমেন্টে পাওয়া ইরর সম্পর্কে ধারণা পেতে হবে, অর্থাৎ মেজারমেন্টটি কতটা অ্যাকিউরেট। সেই ক্ষেত্রে সেটা ধারণা পেতে গেলে আমরা এই নিচে এই ফর্মুলাটি ব্যবহার করে ইরর সম্পর্কে একটি ধারণা বের করব। র্যান্ডম ইররের ক্ষেত্রে আমরা বেসিক্যালি ইররটিকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে থাকি, কখনো কখনো রুট মিন স্কোয়ার ইররও বলা হয়। সেক্ষেত্রে ইরর বের করার ক্যালকুলেশন হলো যে সাপোজ আমরা প্রথম প্রাপ্ত মানটিকে গড় মান থেকে বাদ দেবো, যে মান পাবো তার হোল স্কোয়ার করব, আবার দ্বিতীয় প্রাপ্ত মান থেকে গড় মান বাদ দেবো এবং তার হোল স্কোয়ার করবো। এইভাবে আমাদের এক্সপেরিমেন্টে পাওয়া সবকটি মান গড় মান থেকে বাদ দিয়ে স্কোয়ার করে যোগ করার পর তার গড় নেব। অর্থাৎ এখানে আমরা ত্রুটির বর্গের গড় করে তার বর্গমূল নিচ্ছে। এটিকে আমি যদি ছোট সামেশন নোটেশনে লিখি, এইভাবে লেখা যায়। এবার এই ক্ষেত্রে ফর্মুলাটি ব্যবহারের নিয়ম হচ্ছে যদি n এর মান 20 বা তার বড় হয়, সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি এই ফর্মুলাটি ব্যবহার করব। এরপরে এখন আমরা লিখতে পারি যে আমরা যে ভ্যালু মেজার করলাম তার মান হবে টি এভারেজ প্লাস মাইনাস সিগমা। যেক্ষেত্রে যেমন আমরা উপরে অয়েল ড্রপের ক্ষেত্রে লিখেছিলাম যে 135 প্লাস মাইনাস 3 মিলিগ্রাম, সেখানে 3 মিলিগ্রামটা হচ্ছে আমার মেজারমেন্টে ইরর। অর্থাৎ কোনো একটি ড্রপের এভারেজ ওজন সম্পর্কে এটাই আমাকে ধারণা দেয়। এরপরে যদি n এর মান কম হয়, অর্থাৎ আমি একটা থাম্ব রুল, যদি লেস দ্যান 20 হয় সেই ক্ষেত্রে সিগমা অর্থাৎ ইররকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি যে আমার ইনের জায়গায় n-1, বাকি সমস্ত কিছু একই আছে। যেখানে আমরা সিগমার আরেকটা নাম হলো রুট মিন স্কোয়ার ইরর বা আরএমএস ইরর।
আমরা আগে এক্সাম্পল দেখি। আমরা হয়তো উপরের এই সমীকরণ থেকে যদি খুব একটা না ভালো বুঝে থাকলে আমরা এই নিচে দেওয়া পুরো এক্সাম্পল দেখে খুব ভালোভাবে বুঝতে পারবো। আমরা একটা আমার অয়েল ড্রপ এক্সপেরিমেন্টে আমার পাওয়া হচ্ছে 20টা ডেটা। নানা সময় বিভিন্ন 20টা ড্রপের আমরা ডেটা সংগ্রহ করেছি, প্রত্যেকটা এখানে ওজন দেয়া মিলিগ্রাম। তাহলে আমার গড় ভর হবে যেটা সমস্তগুলোর যোগফল, যা যোগফল আসছে 2712.9 মিলিগ্রাম বাই 20, এটা আমাকে দিচ্ছে 135.6 মিলিগ্রাম। অর্থাৎ এটি হলো যে ড্রপলেটগুলোর গড় ভর। সেরকমই আমার টাইম পিরিয়ড এক্সপেরিমেন্টে যখন এই আমার হচ্ছে 10 বার, 20 বার, 25 বার প্রত্যেকবার বলটিকে ফেলে আমরা হচ্ছে নানা সময় নানা রকম সময় পাবো সেখানে, এবং গড় করার পর একটা গড় সময় পাবো। সেটি হলো আমার বস্তুটি পড়ার সবচেয়ে বেস্ট ভ্যালু হিসাবে আমরা ওই গড় মানটিকেই নিতে পারি। এরপরে আমাকে ইরর বের করার জন্য আমি গড় মান থেকে প্রথম মান যেটা আমরা ধরো 136.2 মাইনাস 130.6 তার হোল স্কোয়ার করেছি, তার সাথে 141.5 মাইনাস 130.6, এইভাবে প্রত্যেকটা মান থেকে গড় মান বিয়োগ দিয়ে তার হোল স্কোয়ার করা হয়েছে, করে আবার সেটিকে 20 দিয়ে ডিভাইড করা হয়েছে, করে তার স্কোয়ার রুট নেওয়া হয়েছে, সেটি আমাকে দিচ্ছে 3.40। এরপরে আমি এখন এভারেজ মাস অফ ড্রপ, অয়েল ড্রপের আমি যে ভর যেটা পাচ্ছি, আমি বলতে পারি ওখান থেকে যখন তেল পড়বে সেই তেলের ড্রপটির ভর হবে 135 প্লাস মাইনাস 3 মিলিগ্রাম। এবার এখানে কতগুলো নিয়ম মনে রাখতে হবে। যেমন হচ্ছে ইররকে সবসময় একটা আমরা সিঙ্গেল সিগনিফিক্যান্ট ডিজিটে প্রকাশ করি। আর সিঙ্গেল সিগনিফিক্যান্ট ডিজিট বলতে বোঝায় যে একটি একক তাৎপর্যপূর্ণ সংখ্যা, একটি মাত্র তাৎপর্যপূর্ণ সংখ্যায় আমরা প্রকাশ করতে হবে। এখানে 3.6 3.4 মিলিগ্রামের কোনো মানে নেই, 3 মিলিগ্রাম ইস ওকে। এরপরে হচ্ছে আমি যদি আমার গড় মানের দিকে তাকাই, গড় মান হচ্ছে 135.6 মিলিগ্রাম। তো এখানে আমার ত্রুটি হচ্ছে 3 মিলিগ্রাম, সেখানে হচ্ছে 0.6টার কোনো দাম নেই। সেক্ষেত্রে আমার গড় মানটিকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করাই ভালো। তো আমরা এটাকে 336ও নিতে পারি, 335ও নিতে পারি, সবচেয়ে কাছাকাছি পূর্ণ মান নিয়ে আমাকে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার এখানে ইররই হচ্ছে প্লাস মাইনাস 3 মিলিগ্রাম। তো সেক্ষেত্রে এরপরে 0.5 মিলিগ্রাম পরিবর্তনে কোনো ভ্যালু থাকবে না, সেই জন্য আমরা এখানে দশমিকের পরের মানটাকে বাদ দিয়েছি, যেহেতু দশমিকের পরের মানটি ইররের চেয়ে ছোটো। আর হচ্ছে ইররকে সর্বদা আমরা একটি তাৎপর্যপূর্ণ সংখ্যায় রাখব। এই হলো আমার আরএমএস ইরর বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশনের পদ্ধতি। বেসিক্যালি এইটা আমরা ব্যবহার করে থাকি যখন হচ্ছে কোনো বস্তু উপর থেকে পড়ছে বা অয়েল ড্রপ এই জাতীয় কিছু, বা এই জাতীয় কিছুর ক্ষেত্রে আমরা র্যান্ডম ইরর এইভাবে ক্যালকুলেট করে থাকি। এছাড়া আরেকটি উদাহরণ হচ্ছে যখন আমরা একটি দোলক দুলিয়ে পর্যায়কাল নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা যখন দোলকটি দোলাতে শুরু করে আমাদের হাত দিয়ে স্টপওয়াচ চালু করছি, আমাদের শুরু করা, ভাবা এবং স্টপওয়াচ চালুর মধ্যে একটি ইরর ইন্ট্রোডিউস হয়। সেটা বেসিক্যালি আমাদের রেসপন্স টাইম যার যত ফাস্ট সেই ইররটি তত কম। আবার যখন হচ্ছে দোলনকাল, হয়তো আমরা 20টা দোলনকাল কমপ্লিট করার পর বা 10টা দোলনকাল কমপ্লিট করার পর আমরা যখন স্টপওয়াচ বন্ধ করব, সেই বন্ধের সময়ও একটা র্যান্ডম ইরর ইন্ট্রোডিউস হবে। সেটা ডিপেন্ড করছে আমাদের বেসিক্যালি ফিটনেসের উপর, আমাদের রেসপন্স টাইমের উপর। সেই ক্ষেত্রে এই ইরর কমাবার উপায় একটাই, আগের মতো আমাদেরকে একবার বা দুবার দোলনকালের মান না নিয়ে 20 বার, 25 বার, 30 বার, 40 বার, যত বেশিবার দোলনকাল নেওয়া যায় নেওয়ার পরে সেটির হচ্ছে গড় করে নেয়। এর ফলে আমাদের দ্বারা হওয়া র্যান্ডম ইরর কমে যাবে। এরপরে আরেক রকমের ইরর যেটা আসে সেটা হচ্ছে আমার যন্ত্রের জন্য হওয়া ইরর।
এখানে ইররটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল নেচার না, অর্থাৎ র্যান্ডম নেচার না। এখানে আমি যতবারই মেজারমেন্ট করি না কেন কোনোভাবেই আমরা ইররের মান কমাতে পারবো না। যেমন আমরা পেন্ডুলামের ক্ষেত্রে বা অয়েল ড্রপের ক্ষেত্রে দেখলাম, বা কোনো বস্তু পতনকালের সময় আমরা বহুবার মেজারমেন্ট নিয়ে আমাদের ইররকে কমাতে পারি। ইনস্ট্রুমেন্টাল প্রিসিশনের জন্য, ইনস্ট্রুমেন্টের সূক্ষ্মতার জন্য যে ইরর আসে, সেই ইরর আমরা বহুবার মেজারমেন্ট নিয়ে কমাতে পারি। যার একটা উদাহরণ হচ্ছে যে যখন আমরা কোনো বস্তুর লেন্থ মাপি বা কোনো বস্তুর ওয়েট মাপি, আমার স্কেলে টিক মার্ক যে সূক্ষ্মতা অবধি মাপতে পারে সেটিই আমার মেজারমেন্টের লিমিট হয়ে দাঁড়ায়। সাপোজ যেমন আমি ধরো এখানে যে উদাহরণ দিয়েছি, যে আমি এখানে একটা বার ম্যাগনেটকে মাপছি, যেখানে বার ম্যাগনেটটির লেন্থ আমার আসছে 4.5 থেকে 4.6 মধ্যে। তো আমি বলতে পারবো এইটুকুনি যে আমার ম্যাগনেটটার দৈর্ঘ্য হচ্ছে 4.5 বেশি, কিন্তু 4.6 দাগ পেরোয়নি। সেই ক্ষেত্রে আমি আমার মেজারমেন্টকে লিখব 4.5 প্লাস মাইনাস 0.5 মিলিগ্রাম। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আমার স্মলেস্ট ডিভিশন যেটি স্কেলের, মেজারিং স্কেল, ওয়েট স্কেলের বা লেন্থ স্কেলে স্মলেস্ট ডিভিশনে হাফ নেওয়া। ইরর হবে আমার হাফ অফ দ্য স্মলেস্ট ডিভিশন। এটি এই ক্ষেত্রে নিয়ম, যেটা আমরা প্রথমে A4 পেজ মাপার ক্ষেত্রে এই এক্সাম্পলটা দেখেছিলাম। তো আমরা দুটো এক্সাম্পল কভার করলাম। একটা হচ্ছে আমার হচ্ছে ইনস্ট্রুমেন্টের সূক্ষ্মতার জন্য যে ইরর, আর একটা হচ্ছে আমার অনিয়মিত ইরর। কিন্তু ইররের আরেকটি ভাগ যেটা আমাদের বাকি আছে, সেটি হচ্ছে নিয়মিত ইরর, এই শৃঙ্খলাবদ্ধ ইরর বা সিস্টেমেটিক। আমরা এই পার্টটাতে আসবো। কোনো রাশির পরিমাপের সময় যদি শৃঙ্খলাবদ্ধভাবে এমন কিছু ঘটে যার কারণে রাশিটির পরিমাপ করে পাওয়া মান প্রকৃত মানের থেকে আলাদা হয়, তবে পরিমাপে যে অন্তর্ভুক্ত ত্রুটি হয় তাকে আমরা শৃঙ্খলাবদ্ধ ত্রুটি বলি। এটার একরকম ব্যাপার হচ্ছে যে আমরা সিস্টেমেটিক ইররের ক্ষেত্রে ব্যাপার হলো যে আমরা যতবারই এক্সপেরিমেন্টটা রিপ্রোডিউস করি, যতবারই বারবার করব, সেই ক্ষেত্রে ইররটাও ওই এক্সপেরিমেন্টে প্রত্যেকবারই রিপিট হয়। এই ইরর বেসিক্যালি আমার যন্ত্র যেটা ক্যালিব্রেশন যদি ভুল করা থাকে, অর্থাৎ যন্ত্রটি বানাবার সময় যদি কোনো ভুল থেকে থাকে, সেই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি এই রকমের ত্রুটি আসে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সাপোজ যদি একটা ভোল্টমিটারকে ভুলভাবে ক্যালিব্রেটেড করা থাকে এবং এটি যদি দেখা যায় যে যে ভোল্টেজ এটি রিড করার কথা তার থেকে 5% বেশি ভোল্টেজ রিড করছে, আমরা যাই ভোল্টেজ রিডিং নিই না কেন আমরা সর্বদা দেখতে পাবো 5% বেশি ভোল্টেজ এটা সর্বদা রিড করবে। এবং এই ত্রুটি চাইলে আমরা দূর করতে পারি, এবং সেই ত্রুটি দূর করার উপায় হচ্ছে আমাদের হচ্ছে অন্য একটা ভোল্টমিটার এনে দেখা, দুটি ভোল্টমিটারের মধ্যে কম্প্যারিজন করা। কখনো কখনো এই শৃঙ্খলাবদ্ধ ত্রুটি আবার ধরা যায় না, সেটি ডিপেন্ড করছে। আমরা ভালো অর্থাৎ দামি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে এই শৃঙ্খলাবদ্ধ ত্রুটি হওয়ার সম্ভাবনা কমে যায়। এক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ ত্রুটি পরিমাপের বিশেষ কোনো পদ্ধতি নেই। এবার আমরা ত্রুটি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট টার্ম জানব। প্রথম টার্ম হচ্ছে আমার অবজার্ভ আর ক্যালকুলেটেড ভ্যালু, অর্থাৎ পরীক্ষালব্ধ মান, পরীক্ষালব্ধ মান বেসিক্যালি। একটা পরীক্ষার সময় যে ভ্যালুটা আমরা দেখতে পাই মেজারমেন্টের পরে, সেটি হলো বেসিক্যালি আমার অবজার্ভ ভ্যালু। সাপোজ ধরো আমরা হচ্ছে একটি স্কেল দিয়ে কোনো জিনিসের দৈর্ঘ্য মাপি বা ইলেকট্রনিক ব্যালেন্স দিয়ে কোনো জিনিসের ভর মাপি, এই দুটোই হচ্ছে আমার অবজার্ভ ভ্যালু। এখানে আমি অবজার্ভের সাথে আরেকটা জিনিস লিখেছি ক্যালকুলেটেড ভ্যালু। এইবার ধরো আমি লেন্থ মাপার পর জিনিসটির ভলিউম মাপলাম, সেই ভলিউমটা হবে ক্যালকুলেটেড ভ্যালু, এবং ভলিউম আর মাস থেকে যদি ডেন্সিটি ক্যালকুলেট করি সেই ডেন্সিটিটা হবে ক্যালকুলেটেড ভ্যালু। এরপরে আমরা আসি আরেকটা টার্ম, সেটা হলো ট্রু ভ্যালু, অর্থাৎ প্রকৃত মান। প্রকৃত মান বলতে কোনো জিনিসের অ্যাকচুয়ালি প্রকৃত মানের সংজ্ঞা বলা খুব মুশকিল।
এখানে লেখা আছে ট্রু ভ্যালু ইজ আ ফিজিক্যালি অবস্কিউর টার্ম, অর্থাৎ ট্রু ভ্যালুর কোনো সংজ্ঞা নেই। আমরা যে কোনো জিনিস যেভাবে যত ভালোভাবেই মেজার করি না কেন সব সময় তাতে ইরর আসবে, অর্থাৎ কোনো জিনিসের প্রকৃত মান আমরা কোনো দিনই জানতে পারি না। এই জন্য ট্রু ভ্যালু হচ্ছে একটা ফিলোসফিক্যালি অবস্কিউর। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল পারপাস, ফর অল প্র্যাকটিক্যাল পারপাস আমরা ধরে নেব কোনো জিনিসের লার্জ নাম্বার অফ মেজারমেন্ট করব, কোনো রাশি হয়তো দৈর্ঘ্য বা কোনো পার্টিকুলার জিনিসের লার্জ নাম্বার অফ মেজারমেন্ট করার পর, লার্জ নাম্বার অফ কেয়ারফুল রিপিটেড মেজারমেন্ট করার পর আমরা যে গড় মান পাবো সেটিকেই আমরা প্রকৃত মানের দিকে অ্যাপ্রোচ করছে বলে ধরে নিতে পারি। যেমন ধরতে পারি আমাদের মিলিগান আমাদের ওয়াইল্ড অফ এক্সপেরিমেন্ট করে ইলেকট্রনের চার্জ দিয়েছিল। মিলিগান কয়েক হাজার ড্রপের মিলিগানে তার এক্সপেরিমেন্ট কয়েক হাজারবার রিপিট করে আমাদেরকে যে ইলেকট্রনের চার্জের যে মান দেয় সেটি আমরা আপাতত প্রকৃত মান হিসেবে চালিয়ে নিই। সেরকমই মিলিকন আবার একটি বিখ্যাত কনস্ট্যান্ট প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুও দিয়েছিল, তার দেওয়া ভ্যালুকেই আমরা প্রকৃত মানের কাছাকাছি ধরে নিই। এরপরে বিভিন্ন তথ্য থেকে ও আলাদা আলাদা পরীক্ষা থেকে এই মানগুলো ভ্যারিফাই করা হয়েছে এবং আমরা তাদের এখানে ইলেকট্রনের মান ও প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান দেওয়া হলো। তো ট্রু ভ্যালু বলতে অ্যাকচুয়ালি কিছু হয় না, আমাদের প্র্যাকটিক্যালি লার্জ নাম্বার অফ মেজারমেন্ট নিয়ে সেই মেজারমেন্ট থেকে পাওয়া মানই আমরা বলি যে এটা ট্রু ভ্যালুর কাছে, এবং আমরা এইভাবে এভারেজ ভ্যালু দিয়ে ট্রু ভ্যালুকে রিপ্লেস করি। এরপরে আরও কতগুলো টার্ম, অ্যাবসলিউট ইরর আর এভারেজ ইরর বলতে কী বুঝি। অ্যাবসলিউট ইরর বা চরম ত্রুটি হচ্ছে আমার পরীক্ষালব্ধ পাওয়া মান অবজার্ভ ভ্যালু থেকে আমি যদি ট্রু ভ্যালু বাদ দিই তার মডিউলাস, অর্থাৎ ট্রু ভ্যালু আর অবজার্ভ ভ্যালুর ডিফারেন্সই হচ্ছে আমার চরম ইরর বা অ্যাবসলিউট ইরর। এবার প্র্যাকটিক্যালি যেহেতু আমরা ট্রু ভ্যালু প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না, আমরা প্র্যাকটিক্যালি বলি যে আমাদের হচ্ছে অ্যাবসলিউট ইরর হচ্ছে অবজার্ভ ভ্যালু মাইনাস এভারেজ ভ্যালু। এবার হচ্ছে এভারেজ ইরর হচ্ছে প্রত্যেক মেজারমেন্টে পাওয়া ইররগুলো ডিভাইড বাই যতগুলো মেজারমেন্ট নিয়েছি সেটাই আমাকে এভারেজ ইরর দেয়। দেন আমি বলতে পারি যে আমার মেজার্ড কোয়ান্টিটিকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এভারেজ ভ্যালু প্লাস অর মাইনাস এভারেজ ইরর। এবার আমরা একটু আগে আমরা রুট মিন স্কোয়ার ইরর দেখেছিলাম সিগমা, সেই ক্ষেত্রে আমার এটা হলো যেখানে আমরা নিয়েছিলাম অ্যাবসলিউট ইররের স্কোয়ার তার সাম ডিভাইড বাই এন। অ্যাবসলিউট ইররের স্কোয়ার করে তার এভারেজ দেন তার বর্গমূল করেছিলাম। এটি হলো আমাদের আরএমএস ত্রুটির ডেফিনেশন, যেটি আমরা র্যান্ডম ইররের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম, সেটি হলো ফ্র্যাকশনাল ইরর বা আপেক্ষিক রিলেটিভ ইরর। এটা বাংলায় বেসিক্যালি এটা আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি। আপেক্ষিক ত্রুটির বহুল ব্যবহার আছে। এক্ষেত্রে আমরা বেসিক্যালি ইররকে একটি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করি। আমরা এভারেজ ভ্যালু দিয়ে ভাগ করি, সেটি আমাকে ফ্র্যাকশনাল ইরর দেয়। অর্থাৎ যদি আমার কোনো মেজারমেন্ট হচ্ছে সাপোজ লেন্থ হচ্ছে 210 প্লাস আর মাইনাস 0.5 মিলিমিটার, সেই ক্ষেত্রে আমার ফ্র্যাকশনাল ইরর হবে 0.5/210। এটাই আমাকে ফ্র্যাকশনাল ইরর দেবে। এরপরে একটা হলো পার্সেন্টেজ ইরর। কখনো কখনো ইররকে আমরা পার্সেন্টেজেও প্রকাশ করে থাকি, সেক্ষেত্রে ফ্র্যাকশনাল ইররকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ যা মান পাই অর্থাৎ সেটাই আমার শতকরা ত্রুটিকে দেখায়। এরপরে একটা ইম্পর্টেন্ট টার্মে আসবো, সেটা হলো ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট। সাপোজ আমরা একটা ধরি রেক্ট্যাঙ্গুলার বারকে মেজার করছি, অর্থাৎ ইঁটের মতো কোনো একটা বস্তুকে মেজার করছি একটা সেম স্কেল দিয়ে। মেজার করার সময় যে স্কেলটি হলো 1 মিলিমিটার, যা স্মলেস্ট ডিভিশন। সেক্ষেত্রে আমরা জানি যে স্কেলে যত ভালোভাবেই মেজার করি না কেন আমার
সর্বনিম্ন যে ত্রুটি আসবে সেটি হলো স্মলেস্ট ডিভিশন বাই 0.5 মিলিমিটার, কারণ আমার স্কেলের হচ্ছে 1 মিলিমিটার হচ্ছে স্মলেস্ট ডিভিশন। তো সাপোজ আমি লেন্থ পেয়েছি 5 সেমি, ব্রেথ পেয়েছি 3 সেমি অ্যান্ড হাইট পেয়েছি 2 সেমি, এবং প্রত্যেক ক্ষেত্রে আমার ইরর হবে সেম, কারণ আমি সেম স্কেল দিয়ে মেজার করেছি, সেম স্কেল ইজ ইউজ। এরপরে যখন আমি ভলিউম গণনা করব, ভলিউম ক্যালকুলেট করবো, আমার ভলিউম হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, সেক্ষেত্রে 5 ইন্টু 3 ইন্টু 2 আমাকে 30 দিচ্ছে। আর প্লাস মাইনাস আমি ইরর লিখছি 0.05 সেমি। এই ক্ষেত্রে আমি 0.05 সেমি পেলাম কী করে ইরর? এই ক্ষেত্রে না, 1 মিনিট, এই ক্ষেত্রে যখনই আমরা ইরর গণনা করছি, ভলিউম যখন গণনা করছি এই দৈর্ঘ্য প্রস্থ ব্রেথ থেকে, যখন আমরা ইররের গণনা করব সেই ক্ষেত্রে আমাদেরকে ইরর নিতে হবে ডিপেন্ডেন্ট ইরর হিসাবে। অর্থাৎ এখানে যেহেতু আমরা একই স্কেল দিয়ে মেপেছি সমস্ত কিছুকে, সেই ক্ষেত্রে আমাদের এখানে ইরর হবে ডিপেন্ডেন্ট ইরর, অর্থাৎ এখানে ইররগুলো একে অপরের উপর নির্ভরশীল। সরি 1 মিনিট, এখানে আমি ইররটার মান ভুল আছে, ইররটির মান হবে ইররটির মান হবে 2 সেন্টিমিটার, প্লাস মাইনাস 2 সেন্টিমিটার। এখানে আমরা শিখবো ইররটি কী করে গণনা করলাম। এই ক্ষেত্রে ইরর যেখানে আমরা গণনা করলাম, আমরা ধরে নিলাম গণনা করার ফর্মুলা আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। এখানে আমরা ধরেছি যে আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো একে অপরের উপর ডিপেন্ড। আমরা ডিপেন্ডেন্ট ইরর তখনই ধরবো যদি আমার সেম পিস অফ ইনস্ট্রুমেন্ট যদি আমি ব্যবহার করি, তখনই আমার হচ্ছে ত্রুটিগুলো একে অপরের উপর নির্ভরশীল হয়। এরপরে সাপোজ আমি যদি ওই বারটার যদি ভর মেজার করি, সেই মেজারমেন্ট করার পর আমি ভর পেলাম 100 প্লাস মাইনাস 0.1 গ্রাম। এরপরে ওই ভর এবং ভলিউম দিয়ে যদি আমি ঘনত্ব ক্যালকুলেট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ধরতে হবে, যখনই আমি ঘনত্ব ক্যালকুলেট করি সেই ঘনত্বের মধ্যে ত্রুটি গণনা করব, সেই ক্ষেত্রে আমার হবে প্রাপ্ত ত্রুটির গণনার সময় আমাকে মাসের ত্রুটি, ভরের ত্রুটি এবং হচ্ছে আয়তনের ত্রুটিকে একে অপরে ইন্ডিপেন্ডেন্ট ধরতে হবে। তার কারণ মাসের মেজারমেন্টের জন্য আসার ত্রুটি কোনো দিনই লেন্থের মেজারমেন্টে আসার ত্রুটিকে প্রভাবিত করতে পারে না, এবং উল্টোটা মাসের দৈর্ঘ্যের মেজারমেন্টে আসার ত্রুটি কোনো দিনই ভরে মেজারমেন্ট করার সময় আসার ত্রুটিকে প্রভাবিত করতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে যখন আমি ভলিউম ক্যালকুলেট করি, যেহেতু আমি সেম পিস অফ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, লেন্থে ক্যালকুলেট করার সময় যে ত্রুটি আসবে সেই একই রকমের ত্রুটি প্রস্থ ক্যালকুলেট করার সময় আসবে এবং উচ্চতা ক্যালকুলেট করার সময় আসবে। তো এই কথা মাথায় রেখে যখন আমি ভলিউম ক্যালকুলেট করব, তখন আমি ধরে নেব যে প্রত্যেক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে ত্রুটিগুলো আছে সেগুলো ডিপেন্ড। কিন্তু যখন আমি ঘনত্ব ক্যালকুলেট করব, ঘনত্ব ক্যালকুলেশন দৈর্ঘ্য ভর দুটি আলাদা আলাদা জিনিস, আয়তন ও ভর দুটি আলাদা আলাদা জিনিস এবং দুটি আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টে মেজার করা হয়েছে, এবং যখন আমি ভর থেকে আয়তন গণনা করব, তখন হচ্ছে যে ত্রুটি পাবো, ত্রুটি গণনা করার সময় আমাদেরকে মনে রাখতে হবে ত্রুটিগুলো একে অপরের উপর নির্ভর করবে। আমি খুব সম্ভবত এখানে এই ত্রুটিটা ভুল ক্যালকুলেট করেছি, ত্রুটিটা ঠিক ক্যালকুলেট করে বসিয়ে দিই। আমি যদি ঠিক ত্রুটি যদি ক্যালকুলেট করি, সেটা হবে 0.1 ডিভাইড বাই 100, 2 ডিভাইড বাই 30, এই ক্ষেত্রে আমার ত্রুটি হচ্ছে 0.2 গ্রাম। আর আমার হচ্ছে, যেহেতু আমরা জানি যে ত্রুটিকে আমরা সিঙ্গেল ডিজিটে প্রকাশ করব, ত্রুটিকে আমরা সিঙ্গেল ডিজিট বলতে এখানে আমি যেটা বোঝাতে চাইছি, তাই একটি তাৎপর্যপূর্ণ সংখ্যায় প্রকাশ করব। ত্রুটির মান এসছে 0.2, আর আমাকেও সেই ত্রুটির তাৎপর্যপূর্ণ সংখ্যার হিসেব মতো আমাকে
রাশিটির গড় রাশিটির মানের সংখ্যাও সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ এখানে রাশিটিও আমাকে একই রকম তাৎপর্যপূর্ণ সংখ্যায় রাখতে হবে। এই ক্ষেত্রে আমার হচ্ছে যেটা বললাম যে যখন আমরা ডেনসিটি ক্যালকুলেট করবো ঘনত্ব, সেক্ষেত্রে আমার ত্রুটি হবে ক্যালকুলেট করার সময় ভর ও মাসের ত্রুটি ইন্ডিপেন্ডেন্ট হবে, সেই বিষয়ে সেইভাবে খেয়াল রেখে আমাকে ত্রুটি গণনা করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে বেসিক্যালি আমরা ফর্মুলাগুলো শিখবো, লসগুলো শিখবো, কীভাবে আমরা ক্যালকুলেশনগুলো করছি, এবং সেখানে আমরা এখানে দেখানো প্রত্যেকটা ক্যালকুলেশনই রিপিট করব। রিপিট করে আমরা বুঝবো কীভাবে ডিপেন্ডেন্ট ত্রুটির ক্ষেত্রে আমরা শিখবো যে কোনো দুটো তিনটে কোয়ান্টিটি গুণ করলে কীভাবে ত্রুটি প্রপাগেট করে, দুটো তিনটে কোয়ান্টিটি যোগ করলে কীভাবে প্রপাগেট করে। আসলে আমরা যখন হচ্ছে লেন্থ থেকে ভলিউম ক্যালকুলেট করেছি, আমরা জানি যে দৈর্ঘ্যেও ত্রুটি আছে, তো সেই রকম ত্রুটি হচ্ছে ভলিউমেও থাকবে। এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে আমার হচ্ছে ইরর প্রপাগেশন। তো আমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন কেসে ত্রুটির গণনা করব।